একজন বৃদ্ধ লোক তার মেয়েকে রাক্ষসের হাত থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছিল। সে বিভিন্ন রিচুয়াল করতেছিল, কারণ রাক্ষসটি মেয়েটিকে পজেস করেছিল। আর্জেন্টিনার প্রত্যন্ত গ্রামের একটি জঙ্গলের ভিতরে বসবাস করত এক প্রকার অলৌকিক শক্তিধর আদিবাসী, আর তাদের সাথে শয়তান আর রাক্ষসের ছিল তুমুল দ্বন্দ্ব। এরকমই একটা নতুন ঘটনা নিয়ে আজকের এই গল্পটি। আজকের এই মুভিটি কালো জাদু, শয়তান আর রাক্ষসের এক রহস্যময় যাত্রার সাথে ভয়ও বিরাজমান। ঘটনার প্রতিটি পদে পদে রয়েছে যেমন ভয় তেমনি টুইস্ট, যা আপনাকে প্রতিবার ভাবতে বাধ্য করবে। সুতরাং কথা না বলে পুরো মুভিটি দেখতে থাকুন। হ্যালো হরর লাভার, আমি বনিয়ামিন আপনাদের সাথে রয়েছি, আর আপনারা দেখছেন এসবি মুভি এক্সপ্লেন। তো চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক আমাদের রহস্যময় সেই ভয়ানক সেই দুনিয়ায়। তার আগে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুল করো না। ঘটনার শুরুতেই একটা জঙ্গলকে দেখানো হয়, আর একটা ব্যক্তির কণ্ঠে আমরা শুনতে পাচ্ছিলাম যে সে বলছিল, আমার নাম অ্যান্টনিও, আমি বিখ্যাত একজন মানুষ। আমাকে মানুষ সেই ব্যক্তি হিসেবে চেনে যে ভূত জিনদেরকে নিয়ন্ত্রণ করতে জানে, কিন্তু আমি মানুষদেরকে সাহায্য করে থাকি, তাদের শরীর থেকে জিন ভূত ছাড়িয়ে থাকি। এটা অনেকেই জানে না। এরপর আমরা আদিবাসীদের গ্রামে একটা লোককে দেখতে পাই যে মুখোশ পরেছিল। সেখানে কিছু গ্রামের লোকেরা একটা মেয়েকে নিয়ে আসে ওই মুখোশ পরিহিত লোকটার কাছে। মেয়েটা অজ্ঞান অবস্থায় ছিল। যারা মেয়েটাকে নিয়ে এসেছিল তাদের মতে মেয়েটি শয়তানে পজেস হয়ে গিয়েছে। আর এটা হলো বন্ধুরা অ্যান্টনিও। সে তখন মেয়েটার উপর রিচুয়াল শুরু করে দেয়। ঠিক তখনই সেই মেয়েটা চোখ খুলে ফেলে, আর ভেতরের শয়তানটা জেগে ওঠে, আর সেটা অ্যান্টনিওর হাত ধরে ফেলে, আর অ্যান্টনিওকে ধাক্কা মেরে সেখান থেকে ফেলে দেয়। ঠিক তখনই মেয়েটা ভয়ানক সব অদ্ভুত অঙ্গভঙ্গি করতে শুরু করে দেয়। তখনই লাফ দিয়ে সে অ্যান্টনিওর গলা ধরে ফেলে। অ্যান্টনিও কোনো রকমে নিজেকে ছাড়িয়ে ঘরের মধ্যে চলে যায়, আর আমরা দেখতে পারছিলাম সেটা বাহিরে দাঁড়িয়ে হাসতেছিল অদ্ভুতভাবে। তখনই সেটা তার সামনে ভয়ানকভাবে চলে আসে। সেটা ঘরের ভিতরে আসতে বারবার চেষ্টা করছিল। অ্যান্টনিও দরজা আটকে রাখতে পারছিল না। তখনই সে সেখানে থাকা একটা চাদর ওই পজেস হওয়া মেয়েটার উপরে মুড়ে দেয়, আর একটা পবিত্র পানি তার উপরে ছিটিয়ে দেয়, যার কারণে মেয়েটার ভেতরে থাকা শয়তানটা শান্ত হয়ে যায়। এরপর ঘটনা চলে আসে অনেক বছর পরে। কবিরাজ অ্যান্টনিও এখন বৃদ্ধ হয়ে গিয়েছে, আর সে বর্তমানে রয়েছে একটা মানসিক হাসপাতালে। আমরা দেখতে পারছিলাম সেখানে একটা বৃদ্ধ মহিলাও ছিল, আর এতক্ষণ সে এই বৃদ্ধ মহিলাকে তার জীবনের গল্পগুলো শোনাচ্ছিল। আর ওই মহিলা তখন তাকে জিজ্ঞেস করে, তুমি যেসব জিনদের তাড়াতে, তারা কি কখনো তোমার ক্ষতি করতে চাইতো না? তখন অ্যান্টনিও বলছিল, হ্যাঁ অবশ্যই চাইতো, তারা এখনও আমার ক্ষতি করতে চায়। তখন আমরা দেখতে পাই সেখানে একটা ডক্টর আসে, আর অ্যান্টনিওকে হুইল চেয়ারে করে অন্য জায়গায় নিয়ে যায়। তো আমরা সেখানে একটা বিষয় জানতে পারি যে অ্যান্টনিও নাকি একটা লোককে মেরে ফেলেছিল। তখন তাকে পুলিশ ধরে, কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করে রাখে না, কারণ পুলিশ তার কাছে জাদুবিদ্যার অনেক কিছুই পেয়েছিল। তাকে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করে যে তুমি কেন তাকে মেরেছো, তখন সে নাকি বলেছিল যে আমি শয়তানকে মেরেছি। আর এখন যেহেতু জাদুবিদ্যা আদালত আর পুলিশ কেউই বিশ্বাস করে না, তাই তাকে পাগল আখ্যা দিয়ে এতদিন ধরে মানসিক হাসপাতালে রেখে দেওয়া হয়েছে। আর এখানে তার একদমই সময় কাটতো না, যে কারণে তার জীবনের ঘটনাগুলো সে বাকিদের সাথে শেয়ার করত। এবং এই সাথে এই মানসিক হাসপাতালে বিনোদনের জন্য কিছুদিন পর পর নাটকের আয়োজন করা হতো, আর সেই নাটকের কাহিনীগুলো লিখত অ্যান্টনিও নিজেই। আমরা দেখতে পারছিলাম সেখানে আজ একটা নাটকের রিহার্সেল চলছিল। নাটকটা যেহেতু জিন আর শয়তানকে নিয়েছিল, সেখানে সে পরিচালককে বলছিল যে বা যারা জিন অথবা শয়তানদেরকে পরাজিত করবে অথবা তাদের বিরুদ্ধে কাজ করবে, তাদের একটা নিষেধাজ্ঞা রয়েছে। তারা কখনো শয়তানদের চোখের দিকে চাইতে পারবে না। এতে কবিরাজের ক্ষমতা কমে যায় আর শয়তানের শক্তি বেড়ে যায়। সেখানে তখন অনন্য রোগীরা তাকে বলছিল যে আজ বেশি একটা ভালো লাগছে না, তোমার জীবনের আরও ঘটনাগুলো তুমি বলো। তখন অ্যান্টনিও বলতে শুরু করে তার জীবনের মূল ঘটনাগুলো। তখন 1980 সাল, চাঁদ রাত, যখন তার বউ প্রেগনেন্ট ছিল, এবং সেদিন ছিল লাল পূর্ণিমার রাত, যে চাঁদ অনেক বছর পর পর একবার উঠে, আর সেদিনই তার স্ত্রী একটা কন্যা সন্তান প্রসব করে। অ্যান্টনিও আর তার ওয়াইফ খুবই খুশি ছিল, কিন্তু আমরা দেখতে পারছিলাম সেদিন রাতে অ্যান্টনিওর ওয়াইফ
খুব অদ্ভুত আচরণ করছিল আর বলছিল একটা রাক্ষসের বিষয়ে, যার নাম কুরাইয়া রাক্ষস। অ্যান্টনিও তার মায়ের মনে হচ্ছিল সেই ভয়ঙ্কর রাক্ষসটা তাদের বাড়ির আশেপাশেই রয়েছে, আর তারা অনুভব করতে পারছিল সেটাকে, আর অনেকটা ভয় পেয়ে যায় তারা। এই কারণে আমরা দেখতে পারছিলাম এর পরের দিনই সকালে তারা একটা ঝর্ণার কাছে যায় আর সেখানে গিয়ে রিচুয়াল করতে আরম্ভ করে। আর এই রিচুয়ালটা ছিল তাদের মেয়েকে প্রোটেক্ট করার জন্য শয়তান থেকে। অ্যান্টনিওর মা রিচুয়াল করার মাধ্যমে একটা হার তৈরি করে, অর্থাৎ একটা লকেট তৈরি করে, যেটা সে পরিয়ে দেয় তার নাতির গলায়। সেখানে তার মা তাকে বলছিল যে তোমার মেয়েকে এই লকেটটা সারা জীবন পরে থাকতে হবে, কেননা তোমার মনে রাখতে হবে তোমার মেয়ে যেই দিন এই পৃথিবীতে এসেছিল সেদিন ছিল লাল পূর্ণিমার রাত, যে পূর্ণিমাতে সেই ভয়ঙ্কর শয়তানটা অনেক শক্তিশালী হয়। আর সেদিনই তোমার স্ত্রীর আশেপাশে ওই শয়তানটা আমি দেখতে পেয়েছিলাম, অর্থাৎ তোমার মেয়ের প্রতি তার নজর সেদিন থেকেই। অ্যান্টনিও যখন বাড়ি ফিরে সে দেখতে পায় তার ওয়াইফ কুটির থেকে জঙ্গলের দিকে যাচ্ছে, আর একটা গাছের পেছনে যেতেই ওপাশ থেকে তার রূপ চেঞ্জ হয়ে একটা ভয়ঙ্কর অবয়বে পরিণত হয়। সে ঘরে গিয়ে দেখে তার ওয়াইফকে সে ভয়ঙ্কর শয়তানটি মেরে ফেলেছে। যাই হোক, এতক্ষণ এই গল্পটা শোনাচ্ছিল সে বাকি রোগীদেরকে, আর তখন আমরা দেখতে পাই তার সাথে দেখা করার জন্য একজন আইনজীবী চলে এসেছে, যেখানে সেই আইনজীবী তাকে বলছিল তুমি খুব ভালো করছো, এভাবেই শান্ত থাকো, তাহলে তোমাকে খুব তাড়াতাড়ি এখান থেকে রিলিজ করা হবে। কিন্তু সে টিভিতে লক্ষ্য করে দেখছিল যে প্রায় বহু বছর পরে আবারও সেই লাল পূর্ণিমা হতে চলছে, যেই লাল পূর্ণিমাতে তার মেয়ে হয়েছিল আর তার স্ত্রী মারা গিয়েছিল, আর সেই শয়তানের শক্তি অনেক বেড়ে গিয়েছিল। আর সে তো জানে সেই শয়তানের তার মেয়ের প্রতি কতটা লোভ। এরপর আমরা অ্যান্টনিওর মেয়েকে দেখতে পারি, যার নাম ছিল রানী। সে অনেক বড় হয়ে গিয়েছে, একটা কোম্পানিতেও সে জব করছে। সে তার বাড়িতে যাওয়ার পর আমরা তার সাথে তার বাবার আইনজীবীকেও দেখতে পারি। আমরা এখানে বুঝতে পারি যে তাদের মধ্যে একটা গভীরতম সম্পর্ক রয়েছে। যখন রানী ঘুমাচ্ছিল তার উপরে আমরা একটা ভয়ঙ্কর কিছু একটা দেখতে পারি। ঠিক তখনই রানী উঠে পড়ে। সে সামনে দেখতে পারে একটা ছায়া মূর্তিকে। লাইট জ্বালানোর পর অবশ্য সেটা আর সেখানে ছিল না, কিন্তু আমরা একটা বিষয় লক্ষ্য করি যে এখানে রানীর মুখে কোনো ভয়ের ছাপও ছিল না। দেখে মনে হচ্ছিল এমনটা তার সাথে প্রায় সময়ই ঘটে আসছে। এর পরের দিন সকালে আমরা দেখতে পারি অ্যান্টনির সাথে দেখা করার জন্য একটা মেয়ে আসে, যার নাম ক্লেয়ার। তখন সেই মেয়েটি অ্যান্টনিকে বলে, আমি তোমার মায়ের একজন বার্তাবাহক, যে আমার স্বপ্নে তোমার মায়ের সাথে কথা বলেছি, আর তোমার সাথে সে কথা বলতে চায়। তখনই আমরা দেখতে পাই মেয়েটির ভেতর থেকে অ্যান্টনির মা তার সাথে দেখা করে, আর তাকে বলে সামনে যে লাল পূর্ণিমার রাত আসছে, সেই পূর্ণিমার রাতই তোমার মেয়েকে সেই শয়তান মেরে ফেলার চেষ্টা করবে। এটা করলে সে আরও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে, কেননা তোমার মেয়ে সেই পূর্ণিমার রাতেই জন্মগ্রহণ করেছিল। তুমি যদি তাকে আটকাতে না পারো তাহলে সামনে অনেক বড় বিপদ। আর সেই রাক্ষসকে একবার যদি শেষ করতে না পারা যায় তাহলে তার থেকে বাঁচার কোনো উপায় নেই। এরপর আমরা দেখতে পারছিলাম সে মানসিক হাসপাতাল থেকে পালাবার জন্য অনেক চেষ্টা করতেছিল। তখন তাকে সেখানে থাকা বৃদ্ধরা আবারও তাকে ধরে আর বলে তার গল্পটা সম্পূর্ণ বলে দিতে। সেখানে সে তখন আর কিছুই করতে পারে না, না পেরে গল্পটা বলতে শুরু করে। সে বলছিল, আমাদের বংশের রক্তের একটা অদ্ভুত ক্ষমতা রয়েছে। আমরা শয়তান আর রাক্ষসীদের সাথে কমিউনিকেশন করতে পারি, তাদের সাথে লড়তে পারি, সাধারণ মানুষদেরকে তাদের থেকে হেফাজত করতে পারি। কিন্তু আমাদের এই শক্তিটা কমতে শুরু করে তখন যখন আমরা দুঃখে থাকি, আমাদের মন খারাপ থাকে অনেক। যেমন আমার ওয়াইফ যখন মারা যায়, এরপর থেকে আমি অনেকটা ভেঙে পড়ি এবং মদ্যপান করতে শুরু করি। তাই আমার শক্তিটাও ধীরে ধীরে আগের চেয়ে অনেক অংশে কমতে শুরু করে। কিন্তু আমার মেয়েটা বড় হওয়ার পরে আমি বুঝতে পারি যে আমার মেয়ের মধ্যেও সেই বিশেষ ক্ষমতাটা রয়েছে। যেমন সে পশু পাখির সাথে কথা বলতে পারত। এমনি এক রাতে যখন আমি আমার মেয়ে শুয়েছিলাম, তখন হঠাৎ করে কিছু একটা শুনে আমার মেয়েটা বাইরে চলে যায়। সে দেখতে পারে তার সামনে তার মা এসেছে, যদিও এটা অসম্ভব ছিল, কারণ তার মা তো অনেক দিন আগেই মারা গিয়েছে। আসলে সেটা ছিল সেই শয়তান।
আমি হঠাৎ করে উঠে দেখতে পারি আমার মেয়েটা আমার সাথে নেই। বাইরে গিয়ে দেখি সেই কুড়াইয়া শয়তানটা আমার মেয়েকে অজ্ঞান করে তার গলা থেকে আমার মায়ের দেওয়া সেই লকেটটা খুলে নিয়েছে। সেই লকেটটা বানাতে একমাত্র আমার মাই পারত। আমার মা মারা যাওয়ার কারণে সেই লকেটটা কেউই আর বানিয়ে দিতে পারেনি। তাই সেই শয়তানের কাছে আমাদের শক্তি আরও দুর্বল হয়ে যায়। এই ঘটনার পর থেকেই আমার মেয়ের মধ্যে একটা আশ্চর্য রকম পরিবর্তন লক্ষ্য করা যায়। সে আর জঙ্গলের ভিতরে থাকতে চাচ্ছিল না, সব ছেড়ে চলে যেতে চাইছিল শহরে, যেখানে আমাদের বংশের কেউ জঙ্গল ছাড়া থাকতেই পারে না। আমি তাকে কোনোভাবেই মানাতে পারিনি। তারপর আমি আমার মেয়েকে নিয়ে শহরে শিফট করি, কিন্তু শহরে আসার পরেও আমি আমার কবিতাটা ছাড়তে পারিনি। একটা বক্সে করে আমি আমার কিছু জিনিসপত্র জঙ্গল থেকে নিয়ে এসেছিলাম, যেগুলো আমার কালো জাদুবিদ্যায় কাজে লাগতো। কিন্তু এসব বিষয়ে আমার মেয়ে একদমই খুবই নারাজ ছিল। সে বলতো যে আমার স্কুলের মধ্যে আমাকে আমার বান্ধবী বন্ধুরা খেপায় আর বলে তোর বাবা জিন ভূত তাড়ায়। এখন এগুলো শুনতে তার খুবই বাজে লাগে। এখানে আমরা দেখতে পারছিলাম যে অ্যান্টনিও তার ঘরে ভূতে আছর করা লোকদেরকে নিয়ে এসে তাদেরকে রিচুয়াল করার মাধ্যমে ভালো করত। কিন্তু তার মেয়ে বলছিল, তুমি যেসব লোকদেরকে এখানে নিয়ে আসো তাদের সাথে থাকা শয়তান আর তাদের ভয়ানক শব্দ আমাকে ভালো থাকতে দেয় না। এটা বলে সে একটা ঘরের দরজা খুলে দেয়, যেটার ভেতরে একটা ভয়ানক শয়তানের আছর করার লোক ছিল। তাকে বেঁধে রেখেছিল অ্যান্টনিও। তখনই সেখানে ভয়ানক শয়তানের ধরা লোকটা নিজের বাঁধন ছাড়িয়ে তার মেয়েকে এসে অ্যাটাক করে। সে তার মেয়েকে বাঁচানোর জন্য একটা অস্ত্র নিয়ে সেই লোকটার উপরে হামলা করলো। সেই লোকটি সেখানেই মারা যায়। আর বন্ধুরা, এই মারার অপরাধের জন্যই আজকে সে মানসিক হাসপাতালে রয়েছে। এই কাহিনীগুলো বাকি বৃদ্ধদের সাথে শেয়ার করছিল অ্যান্টনি। তখন সে তাদেরকে বলছিল, আজকে আমার এখান থেকে যেভাবেই হোক বের হতেই হবে, নয়তো আমার মেয়েকে আমি বাঁচাতে পারবো না, ঠেকাতে পারবো না সেই শয়তানকে। আমাকে সাহায্য করো। তখন আমরা দেখতে পারছিলাম সেখানে থাকা মহিলাটি চলে যায় হাসপাতালের সিকিউরিটি গার্ডের কাছে। সেখানে গিয়ে সে বুদ্ধি করে তাদের চুল সংগ্রহ করে আর এই চুলগুলো নিয়ে সে অ্যান্টনিওকে দেয়। অ্যান্টনিও একটা পুতুলের মধ্যে সেই চুলগুলো লাগিয়ে দেয়, জাদু করতে আরম্ভ করে। আমরা দেখতে পারছিলাম পুতুলের সাথে যা করা হচ্ছে তাই হচ্ছিল সেই সিকিউরিটি গার্ডের শরীরে। এক পর্যায়ে আমরা দেখতে পাই অ্যান্টনিও পুতুলের মধ্যেই আগুন লাগিয়ে দেয়। এতে তাদের শরীর আগুন লেগে যায়, জ্বলতে থাকে, আর তারা না পেরে হসপিটাল থেকে বের হয়ে পালিয়ে যায়। আর এই ফাঁকে সেখান থেকে অ্যান্টনিও চলে আসে, আর তাকে সেখান থেকে রিসিভ করে ক্লেয়ার নামের সেই মেয়েটি, যাকে তার মায়ের আত্মা কন্ট্রোল করে থাকে। আমরা দেখতে পারছিলাম সেই মেয়েটি তাকে একটা হোটেলে নিয়ে যায় এবং তাকে বলতে থাকে, তোমার যদি তোমার মেয়ের উপর থেকে বিপদ কাটাতে হয় তাহলে তোমাকে তোমার মেয়ের সাথে ভালো করে মিশতে হবে, ভালো সম্পর্ক করতে হবে, তাকে বিশ্বাস করাতে হবে যে তুমি তার ভালো একজন বাবা। এটা করার জন্য তোমাকে স্বাভাবিকভাবে তার সাথে দেখা করতে হবে, কথা বলতে হবে। এটা বলে সেই মেয়েটি তাকে একটা মোবাইল ফোন দেয় আর বলে, যদি কোনো দরকার পড়ে তাহলে আমার সাথে যোগাযোগ করবে। এর পর দিন আমরা দেখতে পারি অ্যান্টনিও তার মেয়ের সাথে দেখা করার জন্য রেডি হয়, কিন্তু আমরা দেখতে পারছিলাম সে মোবাইলে কিছুই বুঝতে পারে না, তাই সে তার মেয়েকে কলটাও দিতে পারে না। এরপর আমরা দেখতে পাই সে উপায় না পেয়ে তার মেয়ের সাথে দেখা করার জন্য তার অফিসে চলে যায়। কিন্তু আমরা দেখতে পারছিলাম তার মেয়ে তার সাথে দেখা করার তো দূরের কথা, উল্টো সে মানসিক হাসপাতালে কল দেয় এবং বলে, আমার বাবাকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে চলে যান। যতক্ষণ না ওরা এসে অ্যান্টনিওকে নিয়ে যাচ্ছে ততক্ষণে অ্যান্টনিও সেখান থেকে চলে আসে। আর হোটেলের রুমে এসে আমরা দেখতে পারছিলাম সে শয়তানকে মারার সমস্ত প্ল্যান তৈরি করছিল আর টোটকা বানাচ্ছিল। আর সেখানে এমন একটা জাদু করে যে কারণে অফিসের সবার কফির মধ্যে থেকে একটা দোয়া বের হয়, যেটা ওদের নাকের ভিতরে ঢুকলেই তারা বশীভূত হয়ে যায়। সমস্ত অফিসের স্টাফগুলো সেখান থেকে বের হয়ে যায়, শুধু অ্যান্টনিওর মেয়ে বাদে। আমরা তখন দেখতে পাই তার বাবা আবারও তার কাছে গিয়েছে, কিন্তু এটা দেখে রানী খুবই ভয় পাচ্ছিল। তার মনে হচ্ছিল তার বাবা হয়তো এবার তার উপরেই অ্যাটাক করতে পারে। আসলে বন্ধুরা,
তার এমনটা মনে হতো না, কিন্তু তার যে বয়ফ্রেন্ড রয়েছে সেটা অত্যন্ত খারাপ। তাকে উল্টোপাল্টা অনেক কিছু বুঝিয়েছে তার বাবার বিষয়ে। আর কেন বুঝিয়েছে তা আমরা সামনেই জানতে পারবো। সেখানে তার বাবা তাকে বলতে থাকে, তোমাকে যে শয়তানটা সবসময় জ্বালায় সেটা একসময় তোমার মৃত্যুর কারণ হতে পারে। সেটাকে ভয় পেলে চলবে না। সেটাকে বধ করার শক্তি তোমার ভেতরেই আমার বংশ পরম্পরা থেকে এসেছে। এটা তোমার বুঝতে হবে রানী। তোমাকে সেই শয়তানকে ধ্বংস করতে হবে। কিন্তু আমরা দেখতে পারছিলাম তার মেয়ে এগুলো কিছুই শুনছিল না। তাকে এখান থেকে অপমান করে তাড়িয়ে দেয়। অ্যান্টনি এখন হোটেলে ফিরে আসে আর দেখতে পারি সে ক্লিয়ার মেয়েটি তার অপেক্ষা করছে। সেই মেয়েটাকে সে বলছিল যে আমি আজকেও ব্যর্থ হয়েছি আমার মেয়েকে বোঝাতে। আমরা দেখতে পারছিলাম সেই মেয়েটি তার জন্য একটা পবিত্র পানি নিয়ে আসে, যেটা তাকে দেয় আর বলে, এই পানিটা তোমার মা আমাকে বানাতে বলেছিল, যেটা তোমার আর তোমার মেয়ের জন্য খুবই কাজে লাগবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পারছিলাম অ্যান্টনিও আবারও কালো জাদু করতে শুরু করে। এইবার অ্যান্টনিও তার মেয়ের উপরে কালো জাদু করতে শুরু করে, যেন তার মেয়ে তার ভেতরে থাকা শক্তি সম্পর্কে বুঝতে পারে। সেদিন আমরা দেখতে পারছিলাম তার মেয়ের কাছে সেই শয়তান রাক্ষসটা এসেছে। বন্ধুরা, এখানে একটা বিষয় ক্লিয়ার করি, তার সাথে কিন্তু তার বয়ফ্রেন্ড থাকে। আমরা এখানে বুঝতেই পারি যে তার বয়ফ্রেন্ডের ভেতরেই কিন্তু সেই শয়তানটা রয়েছে, কিন্তু এটা রানী এখনও বুঝতে পারে না। তখনই সেই শয়তান পৌঁছে যায় তার বাবা অ্যান্টনিওর কাছে। এসে দেখে তার বাবা কালো জাদু করছে রানীকে এবং তাকে বোঝানোর চেষ্টা করছে। তাই সে অ্যাটাক করে অ্যান্টনিওর উপর আর তাকে আহত করে। তখন অ্যান্টনিও উঠে দেখতে পারে তার সেই লয়ার আর তার মেয়ের সাথে এতদিন যে থাকছে সেই হচ্ছে সেই রাক্ষস। তখন সে তার কাছে থাকা পবিত্র পানিটা তার উপরে ছিটিয়ে দিলেই আমরা দেখতে পারছিলাম সেটার মুখ ঝলসে যায় আর সেখান থেকে সে চলে যায়। ঠিক তখনই সেখানে মেন্টাল হসপিটালের লোকগুলো আসে আর অ্যান্টনিওকে একটা ইঞ্জেকশন দিয়ে তাদের সাথে হসপিটালে নিয়ে যায়। এর পরের দিন আমরা দেখতে পারছিলাম যে অ্যান্টনিওর মেয়ে রানীকে তার বয়ফ্রেন্ড চায়ের সাথে একটা ঘুমের ওষুধ মিশিয়ে তাকে অজ্ঞান করে দেয় আর তাকে শয়তানের কাছে স্যাক্রিফাইস করার জন্য, তাকে তৈরি করার জন্য কালো জাদু করতে শুরু করে। কেননা বন্ধুরা, আজকেই ছিল সেই লাল পূর্ণিমার রাত আর আজকে যদি সে রানীকে শেষ করতে পারে তাহলেই কিন্তু সেই রাক্ষসটা আরও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। আর এদিকে হসপিটালে অ্যান্টনিওকে আমরা দেখতে পারছিলাম যেখানে আর একটা পেশেন্টের উপরে সেই শয়তানের কন্ট্রোল চলে আসে। সেটা অ্যান্টনিওকে পাহারা দিচ্ছিল যেন সে কোনোভাবেই তার মেয়েকে সাহায্য করতে না পারে। আর ওইদিকে হসপিটালের ওনার যে কিনা অ্যান্টনিওর কালো জাদুর সব মালামাল দেখছিল, তখন সে তার কাছে একটি বোতলে পানি দেখতে পায়। সে পানিটা সে সাধারণ পানি ভেবে খেয়ে ফেলে। আর আমরা তো জানি এটা কোনো সাধারণ পানি ছিল না, এটা তেমন কোনো পবিত্র পানি না হলেও এটা এমন একটা পানি যেটা ক্লিয়ার মেয়েটা অ্যান্টনিওকে দিয়েছিল। আমরা দেখতে পেয়েছিলাম যেটা, আর বলেছিল এটা তোমার কাজে আসবে। আমরা দেখতে পারছিলাম সেই মহিলা যখন নাটকের রিহার্সেল দেখছিল বসে বসে, তখনই সে একটা ভয়ঙ্কর শয়তানে পরিণত হয় এবং এই ভয়ানক চেহারা দেখে সেখানে সবাই ভয় পেয়ে যায় এবং পালাতে থাকে। তখন সেই ভয়ঙ্কর শয়তানটা চলে আসে অ্যান্টনিওর কাছে, অ্যান্টনিওর কেবিনে, যেখানে আর একটা লোকের ভেতরেও ছিল শয়তান আর পাহারা দিচ্ছিল অ্যান্টনিওকে যেন এখান থেকে যেতে না পারে অ্যান্টনিও। কিন্তু আমরা দেখতে পারছিলাম এই মহিলা শয়তানটা সেই শয়তানটাকে মারতে শুরু করে আর মারতে মারতে পুরো মাথাটাই আলাদা করে ফেলে। এখানে আমরা বুঝতে পারি এই শয়তানটা অ্যান্টনিওকে সাহায্য করতে এসেছে। আর এখানে কিভাবে কি হলো তা ঘটনার শেষে সুন্দর করে এক্সপ্লেন করে দেব, যাতে আপনাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে। বন্ধুরা, এরপর আমরা দেখতে পারি অ্যান্টনিও আর ক্লিয়ার মিলে তার মেয়ে রানীর কাছে আসছিল। আর এদিকে দেখতে পারছিলাম রানীর বয়ফ্রেন্ড মানে যার মধ্যে সেই রাক্ষসটা ছিল, তার মুখে অ্যান্টনিও পবিত্র পানি ছিটানোর কারণে যে ক্ষতটা হয়েছিল সেখান থেকে অনেকগুলো পোকা বের হচ্ছে, সেগুলো সে সারাতে ব্যস্ত ছিল। আর এদিকে জ্ঞান ফিরে আসলে রানীর এই অবস্থা দেখতে পেরে সে সব কিছু বুঝে যায় আর সেখান থাকা একটা ছুরি দিয়ে সেটাকে আঘাত করে সে কোনো রকম সেখান থেকে ছাদে চলে আসে। তখনই তার মনে পড়ে যায় তার বাবা একটা ঔষধ তাকে দিয়েছিল,
যেটা মাখলে সেই শয়তান রাক্ষস সহজে তাকে খুঁজে পাবে না। তখনই সে সেটা খুঁজে নিজের শরীরে মাখতে শুরু করে দেয়। আর ওই দিকে আমরা দেখতে পারি তার বয়ফ্রেন্ড পুরো সেই রাক্ষসীতে পরিণত হয় আর তাকে খুঁজতে থাকে। ঠিক তখনই সেখানে চলে আসে অ্যান্টনিও। আর ক্লেয়ার অ্যান্টনির সামনে যখনই সেই রাক্ষসটা আসে আক্রমণ করতে যাবে, তখনই একটা অস্ত্র দিয়ে সে তাকে আঘাত করে, কিন্তু পুরোপুরিভাবে তাকে মারতে পারে না। সেই রাক্ষসটা এতটাই চতুর ছিল যে একটা ঘটনা ঘটিয়ে ফেলে। সে অ্যান্টনির স্ত্রীর রূপ ধারণ করে তার সামনে এগিয়ে আসছে। এটা দেখে সে খুবই ইমোশনাল হয়ে যায়। তার স্ত্রী তার দিকে হাত বাড়ায়। ঠিক তখনই পিছন থেকে তার মেয়ে তাকে বলে, না, এটা আমার মা নয়, এটা কুরাইয়া শয়তান। ঠিক তখনই তার বাবা জ্ঞানে ফিরে আসে আর অস্ত্র দিয়ে আঘাত করে দেয় সেই শয়তানের উপর। আর সেই রাক্ষসটা চিরতরে সেখানেই শেষ হয়ে যায়। আর সেই রাক্ষসের কাছ থেকে মেয়ের সেই লকেটটা অ্যান্টনিও আবার খুলে নেয় আর তার মেয়েকে আবার পরিয়ে দেয়। বাবা মেয়ের সম্পর্ক আবার ভালো হয়ে যায়। মেয়েটা বুঝতে পারে যে তার ভেতরে রয়েছে অদ্ভুত এক বংশগত ক্ষমতা, যা শয়তান এবং রাক্ষসদের চেনা এবং তাদের বিরুদ্ধে লড়াই করার মতো শক্তি তার ভিতরে আছে। এটা সে বুঝতে পারে এবং অনুধাবন করতে পারে। যারা ঘটনাটি বুঝতে পারেননি তাদেরকে একটু শর্টভাবে বলে দেয়। মূলত অ্যান্টনিওর বংশটা জঙ্গলে থাকতো, আর জঙ্গলে তো জিন শয়তান এগুলোর আনাগোনা একটু বেশিই থাকে। এক শ্রেণীর জিন আছে যাদেরকে রাক্ষসের মতোই দেখতে, তাই এখানে রাক্ষস নামটাই ব্যবহার করা হয়েছে। অন্যথায় আপনারা এটাকে জিন ভাবতে পারেন। আর তাদের বংশের মধ্যে যেহেতু এক অলৌকিক শক্তি ছিল শয়তানদেরকে শিকার করা মানে হান করার মতো, তাই বংশগতভাবে অ্যান্টনিওর মেয়ে তাদের থেকে আরও বহু গুণ শক্তি নিয়ে রানী হয়ে জন্মায়। কেননা সে জন্মগ্রহণ করেছিল সেই লাল পূর্ণিমার রাতে। আর এই লাল পূর্ণিমার রাতে যদি সেই রাক্ষস তাকে মারতে পারত, তাহলে রাক্ষস হয়ে যেত আরও বেশি শক্তিশালী। এই কারণেই মূলত এই রাক্ষস তার মেয়ের পিছনে এভাবে লেগেছিল। আর মাঝখানে যে আমরা দেখতে পেরেছিলাম একটা মহিলা শয়তান হয়ে গিয়েছে আর এটা অ্যান্টনিওকে রক্ষা করেছে, সেটা মূলত হয়েছে সেই পবিত্র পানির জন্য, যেটা ক্লেয়ার নামের মেয়েটি অ্যান্টনিওকে দিয়েছিল। মানে বন্ধুরা, কিছু জিন থাকে না যে নিজের পালিত, এমন বিষয়টা এমন আর কি। সেই পানির মধ্যে কিন্তু একটা পোকা ছিল, আমরা দেখছিলাম যে পোকাটা একটা জিনের সাদৃশ্য ছিল। সেই মহিলাটা সেটা খাওয়ার কারণেই সে জিনে পরিণত হয়েছিল, আর সেটা অ্যান্টনিওকে সাহায্য করেছে। যাই হোক বন্ধুরা, আশা করেছি আপনারা ঘটনাটা পুরোপুরি বুঝতে পেরেছেন। ঘটনাটা একটু অন্যরকম ছিল, বলা চলে একদম ভিন্ন রকমের। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ঘটনাটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।